ব্যাংক ঋণের উচ্চ সুদ সহ নানা জটিলতায় পূরণ হচ্ছে না মধ্যবিত্তের বাড়ি নির্মাণের স্বপ্ন। বিশেষ ঋণ ব্যবস্থা চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। টানা অবরোধ আর হরতালে সিলেটের পর্যটন শিল্পে ধস, বিপর্যয়ে মোটেল ও রিসোর্ট মালিকেরা। ক্ষতি সামলাতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে হোটেল রেস্টুরেন্ট। ফার্নিচার খাতে রপ্তানিতে নগদ অর্থ সহায়তার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। চীনকে বাংলাদেশের মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর। এবং কয়েক বছরের মধ্যেই চীনকে ছাড়িয়ে যাবে ভারতের অর্থনীতি, এশিয়া উন্নয়ন ব্যাংকের রিপোর্ট প্রকাশ। আবাসন খাতের মন্থর গতি পিছিয়ে দিচ্ছে চীনা অর্থনীতিকে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের অন্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো মধ্যবিত্তের আবাসন সুবিধা নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন রিহ্যাবের কার্যনির্বাহী সদস্য এবং র্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সোহরাওয়ার্দী ভূঁইয়া। জনাব সোহরাওয়ার্দী ভূঁইয়া, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে আমরা কয়েকটা রিপোর্ট দেখে আসি। সবার জন্য আবাসন নিশ্চিত করতে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও মধ্যবিত্তরা বরাবরই থেকে যাচ্ছেন আলোচনার বাইরে। আর ব্যাংক ঋণের মাধ্যমে এই সমস্যার সমাধানের প্রধান বাধা উচ্চ সুদসহ আমলাতান্ত্রিক জটিলতা। এক্ষেত্রে সুদের হার কমিয়ে মধ্যবিত্তদের আবাসনের জন্য বিশেষ ঋণ ব্যবস্থা চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। নাগরিক জীবনে নিজস্ব একটি বাড়ির স্বপ্ন প্রতিটি মধ্যবিত্ত পরিবারেরই। তবে স্বপ্ন পূরণে প্রধান বাধা হয়ে দাঁড়ায় এককালীন বড় অঙ্কের টাকা। এক্ষেত্রে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের নিজস্ব আবাসনের ব্যবস্থা করতে ব্যাংক ঋণ একটি বড় ভূমিকা পালন করতে পারে। আর এ ধরনের ঋণ বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য অনেক বেশি নিরাপদ বলেই মত আবাসন খাত সংশ্লিষ্টদের। এটা ঝুঁকিবিহীন ঋণ, ব্যাংক সবসময় তার সিকিউর থাকে এবং এই ক্ষেত্রে যদি ব্যাংক কিছু সুদ কমিয়েও নেয়, ব্যাংকের কিন্তু কোনো রিস্কই নাই। সুদের হার যদি চড়া হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা ফেরত দেওয়া সম্ভব না এবং অনেকেই কিন্তু তখন নিরুৎসাহিত বোধ করে এই টাকা গ্রহণ করার জন্য। আবাসন থেকে শুরু করে সব খাতেই সাম্প্রতিক সময়ে সুদের হার কমানো হয়েছে উল্লেখ করে বাণিজ্যিক ব্যাংক বলছে এই মুহূর্তে ঋণের বিপরীতে সুদের হার যৌক্তিক পর্যায়ে রয়েছে। সুদের হার অনেক কমানো হয়েছে। যদি ক্রেতা না থাকে, সে সুদের হার বেশির জন্য কিনছে, এই ফ্ল্যাট কিনছে না, এই ধরনের ক্রেতা আমার মনে হয় খুব নাই। যার প্রয়োজন সে ঠিকই কিনবে, কারণ তার থাকার বাসস্থানের জন্য যদি কারো দরকার হয় সে অবশ্যই কিনবে। গৃহহীনদের জন্য মাত্র 2% সুদে বাংলাদেশ ব্যাংকের একটি গৃহায়ন তহবিল থাকলেও তা শুধুমাত্র নিম্নবিত্তদের জন্য। এখানে মধ্যবিত্তদের অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। মধ্যবিত্তরা কিন্তু হতদরিদ্রর চেয়ে উপরে আছে। তারা 2%-এ কেন আসবে, বা এই প্রকল্পটি অন্তত এটার জন্য না, তাদের জন্য আরো অন্যান্য বিষয় আছে। তারা ব্যাংকের থেকে নিতে পারে, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে নিতে পারে। আর এক্ষেত্রে কম সুদে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করলে তা আবাসন খাতে মন্দা কাটানোর পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্তদের আবাসন সংকট নিরসনে অনেক বেশি ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সকল লোকের জন্য আবাসন হবে যখন হচ্ছে যে তার চাকরিযোগ্য আয় থেকে তিনি কিস্তি পরিশোধ করতে পারছেন। 14-15%, 16% লোন নিয়ে কিন্তু একটা সে কেনাবে ডিফিকাল্ট। হাউজিং লোন তো প্রায় 17-18 চলে যায় এবং ওটার এগেনস্টে যদি ব্যাংকার যদি এনকারেজ করে একটা ভালো নমনীয় হারে সুদ দেয়, তখন কিন্তু ওখানে অনেক টাকা কিন্তু ইউটিলাইজ করা যেতে পারে এবং সেই সাথে কিন্তু গৃহায়ণ খাতে যে একটা অচলাবস্থা সৃষ্টি, ওটাও কিন্তু কমতে পারে কিছু। সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি ঋণদান প্রতিষ্ঠানগুলোকে একটি সম্মিলিত কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি বলে মত অর্থনীতিবিদদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রিপোর্টটি আমরা দেখলাম। এবারে এ বিষয়ে আরো বেশি করে জানতে আমরা চলে যাচ্ছি রিহ্যাবের কার্যনির্বাহী সদস্য এবং র্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সোহরাওয়ার্দী ভূঁইয়ার কাছে। জনাব সোহরাওয়ার্দী ভূঁইয়া, আমরা যে রিপোর্টটি দেখলাম, মধ্যবিত্তদের নিয়ে একটি ভাবনার কথা এখানে উঠে এসেছে। নিম্নবিত্তদের নিয়ে একটি সরকারি পদক্ষেপ রয়েছে, কিন্তু মধ্যবিত্তদের নিয়ে আসলে এই ধরনের কোনো চিন্তা বা এই ধরনের কোনো পরিকল্পনা এখনো দেখা যায়নি। কেন? আসলে এটা আমরা রিহ্যাবের পক্ষ থেকে বরাবরই বলে আসছি যে মধ্যবিত্তদের জন্য একটা বাংলাদেশ ব্যাংকের একটা বরাদ্দ দরকার, যেটা সিঙ্গেল ডিজিট ইন্টারেস্টে হবে। আপনি দেখে থাকবেন পৃথিবীর সব দেশেই কিন্তু আবাসন খাতে সিঙ্গেল ডিজিট ইন্টারেস্টে লোন দেওয়া হয় এবং সেটা দীর্ঘমেয়াদী দেওয়া হয়।
আমরাও সেরকম দাবি জানিয়ে আসছি, এর আগেও ছিল 9% ইন্টারেস্টে একটা বরাদ্দ ছিল। আমরা আবার এটা দাবি করে আসছি রিহাবের পক্ষ থেকে, সরকারের উচ্চ পর্যায়ে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি আমাদের সাথে একমত পোষণ করেছেন। উনি একটা কথা বলেছেন সবসময় যে নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত এরা কিন্তু ব্যাংকের টাকা মেরে দেয় না। এটা ব্যাংকের টাকাটা আসলে মূলত ওনাদের কাছ থেকে ঋণ খেলাপি বেশিরভাগ আমরা দেখি উচ্চবিত্তরাই। তাহলে এদেরকে যদি টাকা দেওয়া হয় সে টাকাটা রিকভারি সহজে ফেরত হবে। নেওয়া হ্যাঁ, সম্ভব, এই জন্য আঁকা সম্ভব। সিঙ্গেল ডিজিটে এবং দীর্ঘমেয়াদী যদি লোন দেওয়া হয় তাহলে মানে এই ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা আসলে কোথায় কাজ করছে? এই বিষয়টা নিয়ে এর আগে কথা হয়নি বা আলোচনায় উঠে আসেনি তাই, নাকি অন্য কোনো কারণ রয়েছে? আসলে এখানে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণের একটা ব্যাপার রয়ে গেছে এখানে। আপনি হয়তো জেনে থাকবেন যে বেশ কিছুদিন আগে আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন যে এটা উৎপাদনশীল খাত, কিন্তু আমরা বলেছি যে না, এটা উৎপাদনশীল খাত। কেন? এই রিয়েল এস্টেট সেক্টরের সাথে কিন্তু অনেকগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি জড়িত আছে। ইন্ডাস্ট্রিগুলো জড়িত। এই শিল্প যদি স্থবির হয়ে যায়, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অচল হয়ে যাবে। তাতে কি হবে? উৎপাদন কমে যাবে, দেশের প্রবৃদ্ধি কমে যাবে, গভর্নমেন্টের ট্যাক্স ব্যাট এগুলি কমে যাবে। তো আলটিমেটলি কিন্তু ক্ষতিগ্রস্ত সরকার বা দেশই হবে। কাজে আমি বলবো যে আপনি দেখবেন যে অনেক ফ্ল্যাট এখন প্রায় রেডি এবং রেডি হয়ে আছে, যেটা মধ্যবিত্ত শ্রেণীর জন্য। তারা কিনতে পারছে না, তার কাছে হয়তো কিছু টাকা আছে জমানো, আর কিছু টাকা হলে সেটা কিনতে পারবে। কিন্তু আপনি দেখেন ব্যাংক থেকে যদি 18% বা 17% ইন্টারেস্টে তারা লোন নিয়ে এখানে কিনেন, তাহলে সে যে বেতন পাচ্ছে সেই বেতনের টাকা সে ব্যাংকের কিস্তি দিবে নাকি সংসার চালাবে? আর অন্যদিকে দেখেন যদি ফ্ল্যাটে না যায় তাহলে সে যে বেতন পাচ্ছে সেই বেতনে যে বাসা ভাড়া নিয়ে থাকছে সেখানেও কিন্তু উচ্চ ভাড়ার কারণে সে কিন্তু তার জীবনযাপনটা একটা কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য এখানে কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যে ঋণ সীমা বাড়ানোর একটি পদক্ষেপ নেওয়া হয়েছিল 70 লাখ থেকে বাড়িয়ে 1,20,00,000 টাকা, মানে সেই পদক্ষেপটি কতটা কার্যকর হয়েছে? এটা কিছুটা কার্যকর হয়েছে, কিন্তু আমরা যেটা দেখব ঋণের সিলিং যেটা বাড়ানো হয়েছে 1,20,00,000 পর্যন্ত, সেটা কিন্তু ইন্টারেস্ট কিন্তু কমানো হয় নাই। তাহলে ইন্টারেস্ট যদি না কমানো হয় সেই প্রবলেমটা কিন্তু থেকে যাচ্ছে। হ্যাঁ, তাতে আগ্রহটা মানে অনুৎসাহিত বোধ করছেন যে এত উচ্চ সুদে। হ্যাঁ, আমি নিলাম 1,20,00,000 বা 1 কোটি টাকা নিলাম, কিন্তু সেটার ইন্টারেস্ট সহ তো আমার এটাকে রিটার্ন করতে হবে ব্যাংকে। আমার যে ইনকাম সেই ইনকামে তো সেটা ফুলফিল হবে না। হ্যাঁ, যদি এই সময়সীমাটা এই রিকভারিটা ব্যাংক যদি রিকভারিটা এটা 40 বছর বা 50 বছর মেয়াদি করে দিত, তাহলেও একটা এখানে একটা আগ্রহ দেখা যেত ক্রেতাদের, কিন্তু সেটা হয় না এখানে। আর এই হরতাল অবরোধে এটা তো এক ধরনের অর্থ লগ্নি করায় এই ক্ষেত্রে আবাসন খাতে। এই হরতাল অবরোধের কারণে কি আপনাদের এই আবাসন খাতের ব্যবসা বাণিজ্য এখন কি অবস্থায় রয়েছে? একটু পর্যালোচনাটা যদি করেন। হরতাল অবরোধ, এই যে আপনি দেখেন যে আজকে 79 দিন চলছে আজকে হরতাল অবরোধের। এতে করে কিন্তু আমরা মানে এই অচল অবস্থাটা কিন্তু এর আগে থেকে আপনাদের আবাসন খাতে ছিল, কিন্তু গত উইন্টার ফেয়ারের পর থেকে আমরা একটু ঘুরে দাঁড়িয়েছিলাম। ক্রেতারা এসেছিল, ফ্ল্যাট বুকিং দেওয়া শুরু হয়েছিল, কিন্তু যখন গত 5 জানুয়ারি থেকে যখন আবার হরতাল অবরোধ শুরু হলো, এই আজকে 79 দিন এই সময়ের ভিতরে আপনি দেখবেন যে আমাদের পণ্যবাহী যে ট্রাকগুলো এগুলোর উপর কিন্তু হামলাটা বেশি হচ্ছে। যে কারণে আমরা যে ম্যাটেরিয়াল যে নিয়ে আসব, যে ট্রাক, তারা কিন্তু সহজে আসতে চাচ্ছে না, বা তাদের ভাড়াটা দ্বিগুণ, কোনো ক্ষেত্রে 3 গুণ হয়ে যাচ্ছে। যে কারণে আমাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে আমরা বেশি টাকা দেওয়ার কারণে আমাদের কিন্তু কস্টিংটা, ওভারহেড কস্টটা বেড়ে যাচ্ছে। পাশাপাশি অনেকে যারা বুকিং দিয়েছিল তারা কিন্তু কিস্তিও দিতে পারছে না, কারণ এখানে সবাই তো মধ্যবিত্ত শ্রেণী, তারা কোনো না কোনো ব্যবসা বা দোকান এই ধরনের ক্রেতারাই আমাদের আছে। এখন তাদের ব্যবসার অবস্থা মন্দা, যে কারণে তারা কিস্তিও সময় মতো দিতে পারছে না। পাশাপাশি এই হরতাল অবরোধের এই কারণে সবাই কিন্তু আতঙ্কগ্রস্ত, 16 কোটি লোক আজকে আতঙ্কগ্রস্ত, যে কারণে অনেকে আবার নতুন করে বুকিংও দিচ্ছে না। যে কারণে সার্বিক বিশ্লেষণে আমাদের অবস্থা খুবই খারাপ। এখন এই অবস্থা থেকে বের হওয়ার জন্য উপায় সকল রাজনীতিবিদদের একই প্ল্যাটফর্মে আসতে হবে, সহ অবস্থান করতে হবে, এবং তাদের কর্মসূচিটা হতে হবে দেশ বান্ধব, মানে দেশের মানুষের কল্যাণের
জন্য তাদের কর্মসূচি হওয়া উচিত বলে আমি মনে করি। দেশের অর্থনীতি এবং অন্যান্য যে পণ্যমূল্য সবকিছুর সাথে তুলনা করে বাংলাদেশে এখনো ফ্ল্যাটের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে বলা যায়, দাম অনেক বেশি। এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, কেন এত দাম বেশি এবং মধ্যবিত্তরা কেন ফ্ল্যাটের মালিক হতে পারছেন না বা কিনতে পারছেন না। আপনার কাছ থেকে উত্তরটি খুঁজতে চাই, কেন এত দাম বেশি ফ্ল্যাটের? আসলে ফ্ল্যাটের মূল্যটা নির্ধারিত হয় ফ্ল্যাটের মূল্যর সাথে জমির মূল্যটা যোগ হয়ে কিন্তু ফ্ল্যাটের মূল্য নির্ধারিত হয়। এখানে জমির মূল্য অত্যধিক থাকার কারণে এবং প্লাস ফ্ল্যাটের যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যে আছে তাদের সেটার মূল্য বেশি হওয়ার কারণে ফ্ল্যাটের মূল্যটা বেশি হয়ে দাঁড়িয়েছে। এখন যেটা করতে হবে, ফ্ল্যাটের মূল্য কমাতে হলে জমির মূল্য কমাতে হবে। এখন জমির মূল্য কিভাবে কমানো যায় সেই প্রক্রিয়াতে আমাদের যেতে হবে। জমির মূল্য কমানোর উপায় হলো, আপনি দেখে থাকবেন যে রাজউক, ন্যাশনাল হাউজিং অথরিটি এবং অন্যান্য গৃহায়ন সংস্থা যেগুলি আছে তারা কিন্তু প্লট বরাদ্দ দিয়ে থাকে। একটা প্লট একজনে পাচ্ছে, যে প্লট পাচ্ছে সে অল্প টাকায় পাচ্ছে, তারপর রিহাবের সদস্য বা ডেভেলপারের সাথে জয়েন্ট ভেঞ্চারে আসতেছে, সে কিন্তু এখান থেকে উচ্চ মূল্য সে নিয়ে নিচ্ছে একটা সাইনিং মানি হিসাবে, যে কারণে জমির মূল্য বেশি। সেই জমির মূল্য বেশি হওয়ার কারণে ফ্ল্যাটের মূল্য বেশি হয়ে দাঁড়িয়েছে। এখন এই যে যারা প্লট বরাদ্দ দিচ্ছে, তারা যদি প্লট বরাদ্দ না দিয়ে ওই ল্যান্ড অ্যাকুইজিশন করে সেই ল্যান্ড রিহাবের সদস্যদের সাথে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে জয়েন্ট ভেঞ্চার আসে এবং তাদের অংশটা তারা লটারির মাধ্যমে ক্রেতাদের যেভাবে প্লট দিত সেটা না দিয়ে যদি ফ্ল্যাট দেয়, তাহলে ফ্ল্যাটের মূল্যটা অনেকটা কমে আসবে। মানে সেটা কি পরিমাণ কমে আসবে? আপনারা যে প্রস্তাবটি করছেন অর্ধেক হয়ে যাবে আমার মনে হয়, অর্ধেক হয়ে যাবে ফ্ল্যাটের মূল্য। এখন যে ফ্ল্যাটের মূল্যটা আছে তার অর্ধেক মূল্যে তখন ক্রেতারা ফ্ল্যাট কিনতে পারবে। এটা আমরা এখন আমাদের রিহাবের মানে এই অ্যাসেসমেন্টের পক্ষে আপনার কোন যুক্তি আসলে মানে এটাকে রিসার্চ আপনারা করেছেন কিনা, মানে নাকি শুধুই আপনাদের? না, অবশ্যই আমরা এটা রিসার্চ করেছি। আপনি দেখেন, আপনি একটা প্লট আপনি পূর্বাচলেই ধরেন, পূর্বাচলে একটা প্লট 5 কাঠার প্লট কত টাকায় নিয়েছে একজন ক্রেতা? ম্যাক্সিমাম 10 লক্ষ টাকায় 5 কাঠার প্লট। কিন্তু যখন জয়েন্ট ভেঞ্চারে যাবে একজন ডেভেলপারের সাথে, সে 50% নিবে, আমাকে 50% দিবে, প্লাস সে সাইনিং মেনে নিয়ে নেবে আর 50 লাখ বা 1 কোটি টাকা। তাহলে সে এখানে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছে, কিন্তু সে 1 কোটি টাকা সাইনিং মেনে নিয়ে নিল, আবার 50% নিল। 50%-এর মূল্য কত আছে? সে যে 50%-এ যদি 6টা ফ্ল্যাট পায়, সেখানে এক একটা ফ্ল্যাটের মূল্য যদি 70 লক্ষ হয়, তাহলে 642 লক্ষ, মানে 4 কোটি 20 লক্ষ টাকার ফ্ল্যাট পেল, প্লাস পেল 1 কোটি, তা 5 কোটি 20 লক্ষ টাকা সে পেল, কিন্তু সে তার ইনভেস্টমেন্ট 10 লক্ষ টাকা। আর আমি যে করলাম, আমি তো ইনভেস্ট করেছি এবং ল্যান্ড ওনারটা করে দিয়েছি। দুটার যোগফল এবং কনস্ট্রাকশন কস্ট মিলিয়ে কিন্তু আমাকে একটা প্রফিট তো করতে হবে। এটা লজিক্যাল। আপনার এই প্রস্তাবনাটা হয়তো সরকার পক্ষ তারাও ভেবে দেখবেন বিষয়টি, কিন্তু রিহাবের আপনাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ বিভিন্ন সময় আমরা শুনি, ফ্ল্যাট হস্তান্তরে দেরি হচ্ছে, অথবা যেভাবে আপনাদের যে সময়ের মধ্যে হস্তান্তর করার কথা ছিল সেই কাজগুলো হচ্ছে না, বা যে শর্ত আপনাদের মেনে চলার কথা ছিল সেগুলো হয়তো মানছেন না। মানে এই যে প্রতিনিয়ত অভিযোগগুলো আসছে এবং অভিযোগের ভিত্তিও আছে অনেক, তো এই ব্যাপারে আসলে আপনারা কি বলেন? হ্যাঁ, ফ্ল্যাট হস্তান্তরে সময় লেগে যাচ্ছে। আপনি একটা জিনিস দেখবেন যে আমরা যখন ল্যান্ড ওনার সাথে জয়েন্ট ভেঞ্চারে চুক্তি করে থাকি, একটা সময় কিন্তু ল্যান্ড ওনার বেঁধে দেয়। সে একটা 5 কাঠা প্লটে 24+6 মাস, 6 মাস গ্রেস পিরিয়ড। দ্যাট মিনস 30 মাসে আমাকে এটা করতে হবে, হ্যান্ড ওভার দিতে হবে। তাহলে আমি তার সাথে প্রথমে এগ্রিমেন্ট করলাম, করার পর আমি এটা যদি কোনো সরকারি প্লট হয়ে থাকে, সেই অথরিটির কাছে আমাকে পারমিশনে যেতে হবে, দেন আমাকে যেতে হবে রাজুকে। এখন রাজুক থেকে এবং ওই অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে আসতে আমার এখানে সময় পার হয়ে গেল 6 মাস বা 1 বছর। তাহলে আমার ওই 30 মাস থেকে কিন্তু ওই সময়টা পার। আপনি বলতে চান আমলাতান্ত্রিক জটিলতা আছে। প্লাস আমি ফ্ল্যাট রেডি করে ফেললাম, তখন ইউটিলিটি কানেকশন আছে, এখানে গ্যাস কানেকশন আছে, পানি কানেকশন দিতে হবে, বিদ্যুৎ কানেকশন দিতে হবে। দেখা গেল আমার ফ্ল্যাট রেডি, আমি বিদ্যুৎ কানেকশন নিতে যাব, আমি সাপ্লাইয়ার অথরিটির কাছে অ্যাপ্লিকেশন করেছি, সে বলছে এখানে যে লাইন আছে 11 কেবি সেটা ওভারলোডেড, এখন দেওয়া যাবে না। তাহলে এখানে আপনাকে ওয়েট করতে হবে কতদিন? 3 মাস বা 6 মাস। এই সময়টা কিন্তু আমার নষ্ট হচ্ছে, যে কারণে আমার ফ্ল্যাট হ্যান্ড ওভারে দেরি হচ্ছে। আসলে আমাদের কারণে যে হচ্ছে না সেটা না, আমাদেরও
কিছু ড্রব্যাক থাকতে পারে। পাশাপাশি সাপ্লাই অথরিটি, যে ইউটিলিটি কানেকশন যারা দিচ্ছে, সেই অথরিটির কিছু গাফলতি আছে, প্লাস যারা রাজুকের প্ল্যান দিচ্ছে সেখানে, এবং যে ডিপার্টমেন্টের প্লট, সেই ডিপার্টমেন্টের পারমিশনের একটা দীর্ঘসূত্রিতা আছে। সব মিলিয়ে টাইমটা বেশি লাগতেছে, এটা আমি মধ্যবিত্ত আসলে আপনাদের ফ্ল্যাটের ক্রেতাদের মধ্যে একটা বড় অংশ। আমরা দেখলাম যে চীনের অর্থনীতি এখন কিন্তু অনেকটা ভঙ্গুর অবস্থায় চলে গেছে আবাসন খাতের বিপর্যয়ের কারণে। বাংলাদেশেও মধ্য এবং স্বল্প আয়ের মানুষদের জন্য আলাদা উদ্যোগ নেওয়ার কথা ছিল রিহ্যাব এবং সরকারের যৌথ প্রযোজনায়। আপনারা সেই কাজটি আসলে কতটা এগোতে পেরেছেন? আপনি যেটা বলতে চাচ্ছেন যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে জয়েন্ট ভেঞ্চারে, আপনি হয়তো জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের একটা মিরপুরের কালশিতে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা চলতেছে গৃহায়ণ অধিদপ্তরের সাথে। সেটা একটা পর্যায়ে চলে গেছে। পিপিপির মাধ্যমে আমরা সেখানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য আমরা প্রজেক্ট চালু করব খুব শীঘ্রই। পাশাপাশি এবং আমরা রাজুকের কাছেও আমরা দাবি জানিয়ে আসছি যে আপনারা প্লট হ্যান্ডওভার না দিয়ে আপনার ল্যান্ড অ্যাকুইজিশন করে আমাদেরকে দেন প্রাইভেট পাবলিক পার্টনারশিপে, আমরা সেখানে জয়েন্ট ভেঞ্চারে করে ক্রেতাদের কাছে আমাদের অংশটা বিক্রি করব, আপনাদের অংশটা লটারির মাধ্যমে ক্রেতাদেরকে দিবেন। জনাব সরওয়ার্দী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি আবাসন খাত আবারও চাঙ্গা হয়ে উঠবে এবং আমাদের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ সময়টি। দর্শক, কথা বলছিলাম র্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং রিহ্যাবের কার্যনির্বাহী সদস্য জনাব ইঞ্জিনিয়ার সরওয়ার্দী ভূঁইয়ার সঙ্গে। কথা বলছিলাম বাংলাদেশের আবাসন খাতের বিনিয়োগ এবং আবাসন খাতে মধ্যবিত্ত শ্রেণী কতটা সুযোগ সুবিধা পাচ্ছে সার্বিক পরিস্থিতি নিয়ে। চলে যাচ্ছি আমরা অন্য খবরে। টানা অবরোধ আর হরতালে ধস নেমেছে সিলেটের পর্যটন শিল্পে। দেশি বিদেশি পর্যটক আসা বন্ধ হয়ে যাওয়ায় হোটেল মোটেল এবং রিসোর্টের মালিকরা পড়েছেন বিপর্যয়ের মুখে। ক্ষতি সামলাতে না পেরে ইতিমধ্যে কয়েকটি হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। বিনিয়োগকারীদের অভাবে ব্যবসাও গুটিয়ে ফেলতে পারছেন না হোটেল মোটেল এবং রিসোর্টের মালিকরা। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। আকাশ ছোঁয়া পাহাড় থেকে নেমে আসা পাথর আর স্বচ্ছ বাণীর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়েই জাফলংয়ে পর্যটকদের আনাগোনা থাকে। কিন্তু 6 জানুয়ারি থেকে টানা অবরোধ আর হরতালের কারণে এখন পর্যটক শূন্য। এতে এলাকায় গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা হতাশ। পর্যটক বহনকারী নৌকার মাঝিরা পেশা পরিবর্তন করেছেন জীবনের প্রয়োজনে। এখন পর্যটনের মানুষ না হওয়ায় তোমার পাথরের কাজ করে, বালুর কাজ করে, কোনো লোক ঠক কিছু নাই। মনে করেন এই যে কত টাকা ইনভেস্ট করে বসছি, কোনোদিন বনি হয় কোনোদিন বনি হয় না। নিজে চলা, ঘর ভাড়া, দোকান ভাড়া দিতে পারি না। জাফলং পর্যটন কেন্দ্রে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কয়েকটি রেস্টুরেন্টও। পর্যটন মোটেলেরও একই অবস্থা। স্টাফ বেতন আছে, কারেন্ট বিল আছে, এটা তো এখন পর্যটক এলাকায় তো লোকজন না আসলে তো ব্যবসা বাণিজ্য হয় না, এই জন্য বন্ধ রাখছে। দোকান লোকজন আয় না, অনেক ব্যবসা মাইছে। হয়তো 1 মাস পরে 1-2 রুম আসে। এদিকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারকে কেন্দ্র করে সিলেট নগরীতে গড়ে উঠেছে পর্যটন এলাকা। মাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা থাকলেও এখন 10 ভাগ মানুষও আসেন না। আগে যে রাত্রে যে মানুষগুলো ছিল, এখন দিনের বেলায় মানুষ হয়। সিলেট অঞ্চল পর্যটন শূন্য হয়ে পড়ায় 5 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্ট পরিচালনায় মালিকরা পড়েছেন মহাবিপদে। 3 মাস বিগত হয়েছে, লোকাল তো আমরা কোনো পর্যটক পাই নাই বা পাওয়ার আশাও আমরা পাচ্ছি না। চিন্তা করতেছি যে এখন কিভাবে এটাকে বন্ধ করে, এখন বন্ধ যে করব, বন্ধ করতে গেলে এটা সেখানে বিক্রি করতে হচ্ছে, বিক্রি করে যে কেউ সেটাকে পারচেজ করবে সেই রকমও কোনো কেউ ইনভেস্টে আসতেছে না। স্বাভাবিক সময়ে সিলেটে গড়ে প্রতিদিন 4 থেকে 5 হাজার পর্যটক বেড়াতে আসেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রাজশাহী অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে 914 কোটি 99 লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোট 5টি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে 1205 কোটি 50 লাখ টাকা। এর মধ্যে সরকারি ব্যয় 1170 কোটি 50 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব ব্যয় ধরা হয়েছে 34 কোটি 94 লাখ টাকা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বাসস্থান সমস্যার সমাধানে 87 কোটি 81 লাখ টাকা ব্যয়ে শহীদ শেখ রাসেল টাওয়ার নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও কৃষি উন্নয়নে বরিশাল বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, বিদ্যুৎ বিতরণ প্রকল্পটি বাস্তবায়ন হলে বৃহত্তর রাজশাহী অঞ্চলে আরও বেশি গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হবে। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2015 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে সকল বিদেশি বন্ধুরা মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করেছেন, যাদের সহযোগিতায় আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, সেই সকল মিত্র দেশ, সেই সকল দেশের সরকার, জনগণ এবং যারা মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, সকলকে আমি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করি। স্বাধীনতা পুরস্কার একটি দেশের সর্বোচ্চ পুরস্কার। এই পুরস্কার বিশিষ্ট ব্যক্তিজন বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখেন, বিভিন্ন ক্ষেত্রে সেটা লক্ষ্য করে এই পুরস্কারটা সাধারণত দেওয়া হয়ে থাকে। আমরাও চেষ্টা করেছি যে এই 2015 সালে স্বাধীনতা পুরস্কার যারা মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, শিল্প, সাহিত্য, গবেষণা, কলা, কৃষি, বিভিন্ন ক্ষেত্রে, আমরা তাদের আজকে পুরস্কৃত করলাম। যাদের পুরস্কার দিয়েছে এবং বিশেষ করে যারা জীবিত নেই তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই, এবং যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, কারণ দেশের সর্বোচ্চ পুরস্কার আজকে তারা পেয়েছেন, জাতির কাছে তারা সম্মানিত ব্যক্তি। আমি আমার শিক্ষক ডক্টর আনিসুজ্জামান সাহেব, তার একটি উক্তি আমার খুবই ভালো লেগেছে, যে তিনি একটি কথা খুব সঠিকভাবে উচ্চারণ করেছেন, যে এই পুরস্কার কোনো একটা সময় ছিল যখন এমন এমন লোকদের এই স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসই করত না, বরং হানাদার বাহিনীর দোসর হিসেবেই এদেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু তাদেরকেও পুরস্কার দিয়ে এই পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে। আমাদের জীবনে একটা সময় এভাবে কেটেছে, এবং সেই সময়টা এসেছিল, সেই দুঃসময় আমি বলবো, সেটা এসেছিল 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর। তখন মুক্তিযুদ্ধের চেতনাকে একে একে ধ্বংস করা হয়েছিল, ইতিহাস বিকৃতি করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলে সেখানে মন গড়া ইতিহাস রচিত হতো। মহান মুক্তি সংগ্রামে যারা অবদান রেখেছিল একে একে তাদের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এমনকি বঙ্গবন্ধুর নাম তো একরকম বলতে গেলে নিষিদ্ধই করা হয়ে গিয়েছিল, এবং সেটাই হচ্ছে বাঙালি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। যে কোনো একটি জাতি যখন মুক্তি সংগ্রাম করে, স্বাধীনতা অর্জন করে, সে জাতি গর্বের সাথে তার সেই সংগ্রাম এবং বিজয়কে স্মরণ করে। কিন্তু বাঙালি জাতির এটাই দুর্ভাগ্য যে 75 সালের পর 21টি বছর এদেশের বহু প্রজন্ম জানতেই পারেনি যে আমাদের এই বিজয় অর্জনের পিছনে কত অবদান, কত রক্ত, কত মায়ের হাহাকার, পিতার হাহাকার, সন্তানের হাহাকার। জানতেই পারেনি সঠিক ইতিহাস, যে কত আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বিজয় অর্জন হয়েছে। সেই সাথে সাথে আরেকটা চেষ্টা করা হয়েছিল, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় গণহত্যা করেছে, নারী নির্যাতন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, মানবতা বিরোধী কার্যক্রম করেছে, বরং তাদেরকেও রক্ষা করার একটা অপচেষ্টা তখন আমরা দেখেছি। শুধু তাই না, স্বাধীনতা বিরোধীদেরকে
ক্ষমতায় বসানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে, বরং তাদেরকেই পুরস্কৃত করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে ঠিক এই ধরনের ঘটনা দেখা যায় না, কিন্তু আমাদের বাংলাদেশে এই জাতীয় ঘটনা ঘটেছে। যে গণতন্ত্রের জন্য এদেশের মুক্তিকামী মানুষ সংগ্রাম করেছিল, সেই গণতন্ত্র পদদলিত করে, সংবিধান লঙ্ঘন করে, ক্ষমতা দখল, হত্যা, কুষড়যন্ত্রের মধ্য দিয়ে, আর সেই ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া, এই ধরনের ঘটনা ঘটেছে এবং যারা এর প্রতিবাদ করেছে তাদের উপর নেমে এসেছে চরম অবিচার, অত্যাচার, নির্যাতন। অথচ আমরা জানি যে আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার অর্জন একটা দীর্ঘদিনের অনেক ত্যাগের ফসল। ভাষা আন্দোলন থেকে যে যাত্রা শুরু, এরপর জাতির পিতা 6 দফা ঘোষণা দিয়েছিলেন, 70-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর এটা কখনোই পাকিস্তানি শাসকরা করতে চায়নি। বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে ভাষণে তিনি স্পষ্ট বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, যে ভাষণের মধ্য দিয়ে তিনি সমগ্র বাঙালি জাতিকে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেবার নির্দেশ দিয়েছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার নির্দেশ দিয়েছিলেন। এবং 25শে মার্চ এবং বিশেষ করে পুরো মার্চ মাস যে অসহযোগ আন্দোলনের তিনি ডাক দিয়েছিলেন, প্রতিটি বাঙালি বঙ্গবন্ধুর সেই নির্দেশ মেনে চলতেন। প্রকৃতপক্ষে বলতে গেলে ওই 7ই মার্চের ভাষণ এবং এর পরবর্তীতে পাকিস্তানি শাসকদের সমস্ত শাসন ক্ষমতা এদেশ থেকে একরকম বিলুপ্ত হয়েছিল। কারণ যেখানে যে অবস্থায় যে বাঙালিরা কর্মরত ছিলেন তারা কেউ ওই পাকিস্তানি শাসক ইয়াহিয়া খানের নির্দেশ মানত না, তারা মানত জাতির পিতার নির্দেশ। ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন, ওই ভবন থেকে যে নির্দেশমালা যেত সেই নির্দেশ মেনেই প্রতিটি বাঙালি তার কর্মক্ষেত্রে কাজ করেছে। অসহযোগ আন্দোলনের এ ধরনের দৃষ্টান্ত খুব কমই দেখা যায়, যেটা জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বে আমরা দেখেছি। এবং সেই অসহযোগ আন্দোলন থেকেই ধীরে ধীরে সশস্ত্র বিপ্লবে পরিণত হয়েছিল। এবং যে মুহূর্তে 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের রাজারবাগ পুলিশ ফাঁড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, তখনকার ইপিআর ফাঁড়ি সহ প্রতিটি জায়গায় আক্রমণ করে এবং নিরস্ত্র সাধারণ বাঙালির উপর গণহত্যা শুরু করে, সেই মুহূর্তে পূর্ব পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু ওয়্যারলেসের মাধ্যমে এবং টেলিফোন টেলিগ্রামের মাধ্যমে তার স্বাধীনতার ঘোষণা, আনুষ্ঠানিক ঘোষণা তিনি এটা প্রচার করে দেন, যা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে তিনি সংগ্রাম পরিষদ গড়ে তুলেছিলেন সমস্ত নেতৃবৃন্দের কাছে তা পৌঁছে যায় এবং তারা স্থানীয়ভাবে এই ঘোষণা ব্যাপকভাবে প্রচার করেন। এবং প্রত্যেকটা মানুষই তখন যার যা কিছু আছে তাই নিয়েই তারা প্রস্তুতি নেন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ বঙ্গবন্ধুর এই ঘোষণার পরপরই 26শে মার্চের প্রথম প্রহরেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু মুক্তিযুদ্ধ চলার সমস্ত পরিকল্পনা তিনি পূর্বেই করে রেখেছিলেন। কোথা থেকে অস্ত্র আসবে, কিভাবে ট্রেনিং হবে, শরণার্থীদের কি অবস্থা হবে, তারা কি পাবে, এই সব কিছু পরিকল্পনা তিনি পূর্বেই করে রেখেছিলেন এবং সেই পরিকল্পিতভাবেই প্রতিটি মানুষ মুক্তিযুদ্ধে সেই সহযোগিতা পেয়েছিল, যার ফলে মাত্র 9 মাসের মধ্যে বাঙালি মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে। একটি বিজয়ী জাতি বিশ্ব দরবারে যখন মাথা উঁচু করে চলছে এবং মাত্র 3.5 বছর বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন, এই 3.5 বছরের মধ্যে তিনি আমাদেরকে সংবিধান উপহার দিয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে
জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে ওআইসি, জাতিসংঘ, কমনওয়েলথ সহ প্রত্যেকটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যপদ বাংলাদেশ অর্জন করেছিল। বিভিন্ন দেশের স্বীকৃতি বাংলাদেশ অর্জন করেছিল। সেই সাথে সাথে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, এবং বাংলাদেশ আপনারা জানেন যে সে সময় একটা ছিল পাকিস্তানের একটা প্রদেশ। এই প্রদেশকে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে তার সকল ধরনের প্রস্তুতি এবং যে কাঠামো তৈরি করা, একেবারে শপথ বাক্য থেকে শুরু করে একটা সরকার এবং একটি রাষ্ট্র পরিচালনার প্রতিটি প্রতিষ্ঠান তিনি মাত্র 3.5 বছরের মধ্যে সীমিত সম্পদ নিয়ে গড়ে তুলেছিলেন। অথচ স্বাধীনতার সময় সে সময় যে অবস্থা আমাদের ছিল, যে দীর্ঘ 24 বছরের শোষণ এবং 9 মাসের মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানি হানাদার বাহিনীর পোড়ামাটি নীতির ফলে বাংলাদেশ একেবারে শূন্য অবস্থায় ছিল, একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। 1 কোটি মানুষ শরণার্থী, 3 কোটি মানুষ, 7.5 কোটি মানুষের মাঝে 3 কোটি মানুষই গৃহহারা, লাঞ্ছিত মা বোনেরা, নির্যাতিত মা বোনেরা, তাদের চিকিৎসা পুনর্বাসন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, শহীদ পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের পুনর্বাসন করা। প্রত্যেকটা স্কুল কলেজ ধ্বংসপ্রাপ্ত ছিল, মসজিদ মাদ্রাসা ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলি পুনর্গঠন করা, রাস্তাঘাট পুল ব্রিজ সবকিছু ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলিও মেরামত করা এবং সেগুলি সচল করা। এ ধরনের বিশাল কর্মযজ্ঞ তিনি যখন শুরু করেন, তখন আমাদের অর্থনৈতিক অবস্থাটা কি ছিল? কোনো রিজার্ভ মানি ছিল না, গোলায় ধান ছিল না, চলাচলের জন্য মাল পরিবহনের জন্য ট্রাক ছিল না, বাস ছিল না, প্লেন ছিল না, কিছুই ছিল না। কিন্তু সেই শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র 3.5 বছরের মধ্যে বঙ্গবন্ধু প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তোলা, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে পুনর্গঠন, পুনর্বাসনের কাজ করা, এবং তিনি শুধু এই কাজগুলি করেন নাই, বাংলাদেশের অর্থনীতির দিকে যদি আমরা তাকাই, যে বাংলাদেশই প্রথম প্রবৃদ্ধি 7% অর্জন করতে পেরেছিল, সেটা একমাত্র বঙ্গবন্ধুর আমলেই করতে পেরেছিল। 75-এর পরে কিন্তু আর তা হয়নি। অর্থাৎ এত অল্প সময়ের মধ্যে একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি যখন দেশের পুনর্গঠন, পুনর্বাসন করে অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় 15ই আগস্ট ঘটনা ঘটে। এরপরে 21 বছরের ইতিহাস তো অনেকেরই জানা। কিন্তু এই 21 বছরে যেটা করা হয়েছিল, যে আমাদের যারা নতুন প্রজন্ম সেই সময় বা এখনকার হিসেবে তাদের বয়স যদি আমি দেখি, এমনকি যাদের বয়স 50 বছরও হয়ে গেছে, অনেকেই বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে নাই। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে প্রথম সেই ইতিহাসকে আবার আমরা মানুষের সামনে তুলে ধরি। সেই মহান মুক্তিযুদ্ধের গান, সঙ্গীত, সমস্ত কর্মকাণ্ড একে একে সামনে আসে। এবং সেই সাথে সাথে আমরা আমাদের যারা মিত্র শক্তি, বিভিন্ন দেশের যারা বিভিন্ন প্রতিষ্ঠান যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন, তাদেরকে আমরা সম্মানিত করি এবং স্বাধীনতা পুরস্কারে আমরা ভূষিত করি। কারণ তাদের অবদান জাতির জানা উচিত, সেইটা লক্ষ্য রেখেই আমরা তাদেরকে সেই সহযোগিতা করেছি। বাংলাদেশ আজকে যখন এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে, কারণ নিশ্চয়ই একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, কারণ এখানে আছেন সমাজের বিশিষ্ট জনেরা, যারা সৃষ্টি করে, সৃষ্টির জন্য যারা ত্যাগ স্বীকার করে, নির্যাতন ভোগ করে, তারা তাদের সৃষ্টিকে কখনো ধ্বংস হতে দেয় না। কিন্তু যারা এর বিরুদ্ধে থাকে, তারা যদি ক্ষমতা পায়, তাহলে সেটাকে ধ্বংস করার পথেই নিয়ে যায়। 75-এর পর থেকে কিন্তু সেই ঘটনাই বাংলাদেশে ঘটেছিল। এটাই হচ্ছে দুর্ভাগ্যের। শুধুমাত্র স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা বসানো তা নয়, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করা, বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে না দেওয়া, সবসময় একটা পরনির্ভরশীল করে রাখা,
এবং আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে ওঠার পরিবর্তে আত্মনির্ভরশীল হওয়ার পরিবর্তে পরনির্ভরশীল হওয়া, এই ধরনের মনোবৃত্তি নিয়েই কিন্তু 21 বছর রাষ্ট্র চলেছে। কিন্তু 96 সালে আওয়ামী লীগ সরকার আসার পর যেহেতু আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তি সংগ্রাম করে দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদেশের বিজয় এনে দিয়েছে, কাজে আওয়ামী লীগের একটা দায়িত্ববোধ রয়েছে সবসময় এদেশের প্রতি, জনগণের প্রতি, এবং সেই দায়িত্ববোধ থেকেই আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনা করি। এখানে ক্ষমতা নয় বা ক্ষমতাকে ভোগ করা নয়, আমরা সব সেটাই মনে করি। এদেশের স্বাধীনতা আমরা এনেছি এদেশকে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করা, বাঙালি জাতিকে বিশ্বসভায় একটা মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করা, স্বাবলম্বী করা, এটাই কিন্তু আমাদের লক্ষ্য। এবং সেটা নিশ্চয়ই আমরা 96 থেকে 2001 পর্যন্ত যখন ক্ষমতায় ছিলাম, বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, বাংলাদেশের অর্থনীতির গতিশীলতা এনেছিলাম, অবকাঠামোগত উন্নতি করেছি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন মৌলিক চাহিদাগুলি পূরণের জন্য ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন শুরু করেছিলাম। আপনারা নিশ্চয়ই তা লক্ষ্য করেছেন। মাঝখানে আবার একটা ঝড়ঝাপটা গেল আমাদের 2001 থেকে 2008 পর্যন্ত। 2008-এর নির্বাচনে আবার যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করেছি, আমরা চেষ্টা করেছি আবার যে এই দেশকে আবার আমরা এগিয়ে নিয়ে যাব, উন্নত করব, সমৃদ্ধশালী করব। কারো মুখাপেক্ষি হয়ে না, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। জাতির পিতা সবসময় একটা কথা বলতেন যে বাংলাদেশের মাটি এত উর্বর যে একটি বীজ ফেললে সেখানে গাছ হয়, গাছ হলে ফল হয়, এদেশের মানুষ তো সেই ফলটা খেয়েও বাঁচতে পারে। তো সেখানে মানুষ না খেয়ে কষ্ট পাবে কেন? এই প্রশ্নটা আমাদের। আমরা কিন্তু সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করেছি, যার ফলে আজকে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা মডেল, উন্নয়নের মডেল। যে সময় সমগ্র বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে, উন্নত দেশগুলি তার প্রবৃদ্ধি অর্জনে হিমশিম খাচ্ছে, ওই অবস্থার মধ্যে আমরা 2009 সালে সরকার গঠন করার পর 2013 সাল পর্যন্ত 5 বছর যখন ক্ষমতায় ছিলাম, বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বাংলাদেশে আমরা দারিদ্র্যের হার হ্রাস করতে সক্ষম হয়েছি, শিক্ষার মান উন্নত করা, শিক্ষা নীতিমালা গ্রহণ করা, এবং সমস্ত ছেলেমেয়েরা স্কুলে যাবে, পড়াশোনা করবে, কলেজে যাবে, তারা উন্নত জীবন পাবে, তাদেরকে স্কুলে ভর্তি এবং পড়াশোনার সুযোগ সৃষ্টি করে দেওয়া, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কমিউনিটি হেলথ ক্লিনিক করে, যে ক্লিনিক আমরা 96 সালে করেছিলাম কিন্তু 2001-এ বিএনপি এসে বন্ধ করে দিয়েছিল, আমরা আবার তা চালু করে দিয়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। অবকাঠামোগত উন্নয়ন করা, বিভিন্ন সমস্যাগুলি একে একে সমাধান করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, এবং কোনো মতের জন্য আমরা মুখাপেক্ষি না হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি, সেভাবে আমরা কাজ করেছি। বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে 2013 সালে নির্বাচন ঠেকানোর নামে জ্বালাও পোড়াও জঙ্গিবাদী কর্মকাণ্ড যা বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছিল। 5ই জানুয়ারি নির্বাচনে আমি সকল মহলের সহযোগিতা পেয়েছি, তাই সকলের ধন্যবাদ জানাই যে সেই সময় সবাই ওই নির্বাচনটা যাতে অনুষ্ঠিত হয় তার জন্য সহযোগিতা করেছিলেন, যার ফলে নির্বাচনের পর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। একটি বছর আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং বাংলাদেশ তখন সমগ্র বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে যে বাংলাদেশই পারে উন্নয়নের পথ দেখাতে। বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আমাদের প্রবৃদ্ধি আমরা 6 ভাগের উপরে 6 বছর ধরে রাখতে সক্ষম হয়েছি। আমাদের রিজার্ভ বেড়েছে, আমরা ধীরে ধীরে একটা মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছি। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ যাচ্ছে, পড়াশোনা করছে, পাশের এসএসসি পরীক্ষার পাশের হার বৃদ্ধি পেয়েছে। আমরা বিনা পয়সায় বই বিতরণ করে শিক্ষার
জন্য সহযোগিতা করে যাচ্ছি, মৃত্যু প্রবৃত্তি দিচ্ছি, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ে পৌঁছে দিয়েছি বলে মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার হ্রাস করতে সক্ষম হয়েছে। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত শুধু না, খাদ্য পুষ্টি নিশ্চিত করবার জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি, যার ফলে আমাদের আয়ুষ্কাল আজকে 70 বছরের উপরে আমরা করতে সক্ষম হয়েছি। এইভাবে বাংলাদেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই সময় আবার সেই জানুয়ারি মাস থেকে শুরু হলো জ্বালাও পোড়াও ধ্বংসের রাজনীতি। কার স্বার্থে? প্রতিনিয়ত অবরোধ, হরতাল আর পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে মানুষ পোড়ানো। বাংলাদেশের আকাশ বাতাস সেই পোড়া লাশের গন্ধে ভরপুর। কেন কেন এই অবস্থাটা হবে? রাজনীতিতে কেউ যদি কোনো ভুল করে, সেই ভুলের খেসারত তো জনগণ দেবে না, যে নেতৃত্ব বা যে দল করবে তাকেই দিতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে খুন করে, মানুষকে বাধাগ্রস্ত করে, মানুষের অগ্রযাত্রাকে বাধা দেওয়া, এই ধরনের অপকর্ম আজকে চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গত প্রায় 2.5 মাস ধরে এই ধরনের তাণ্ডব এদেশে চলছে। আমরা ধৈর্য ধরে সমস্ত অবস্থা মোকাবেলা করছি এবং আমরা জানি জনগণ যেহেতু আমাদের সঙ্গে আছে এবং কেউ এই ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ডের সমর্থন করে না, কাজে আমরা এই অবস্থা থেকে ধীরে ধীরে উত্তরণ ঘটাতে পারবো। কিন্তু আমরা চাই না যে এইভাবে পুড়ে জ্বলে আমাদের মানুষগুলি মারা যাবে, একে একে এক একটা পরিবার ধ্বংসের দিকে যাবে। সাধারণ মানুষ যে জিনিসগুলি চলাফেরা করে, বিআরটিসির বাস অথবা ট্রেন, সাধারণ মানুষ তাদের উপরে হামলা, তাদেরকে অত্যাচার করা, সেগুলি পুড়িয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া, মানুষের উপর এই জুলুম অত্যাচার, এটা তো কখনো গ্রহণযোগ্য না। আমরা স্বাধীনতা এনেছি, আমরা চাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে, আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে, বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই তো আমাদের লক্ষ্য। ধ্বংস নয়, আমরা উন্নতি চাই। আমরা জঙ্গিবাদী কর্মতৎপরতা চাই না, আমরা শান্তি চাই। বাংলাদেশের মানুষ শান্তি চায়। একটা বাংলাদেশ হবে বিশ্বের শান্তিপূর্ণ একটি দেশ, দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে, সেটাই তো আমাদের লক্ষ্য। বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে, বিজয়ী জাতি হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে, এটাই আমরা করতে চাই যে বাংলাদেশ জনগণ সারা বিশ্বে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। কিন্তু কিছু মুষ্টিমেয় লোকের জন্য বা কোনো গোষ্ঠী বা কোনো দলের জন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে, বাংলাদেশ বিশ্বসভায় হেয় হবে, কারো করুণা ভিক্ষা করে চলবে, এটা কখনো গ্রহণযোগ্য না। আর যেক্ষেত্রে সকলের সহযোগিতা চাই যে এই সমস্ত জঙ্গি তৎপরতার হাত থেকে যেন দেশ ও জাতিকে আমরা মুক্ত করতে পারি। আমরা এটাই চাই যে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, বহু দেশ স্বাধীনতা অর্জনের পর কত দ্রুত উন্নতি করেছে, আমরা বারবার পিছিয়ে গেছি। কেন, কাদের জন্য সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু সকলেই সেটা জানেন। কিন্তু আর আমরা পিছাতে চাই না। যে অগ্রযাত্রা আমাদের শুরু হয়েছে, সেই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, আমি সেই সহযোগিতাই সকলের কাছ থেকে চাই। এবং আমরা এটা পারবো বাংলাদেশকে উন্নত করতে, সমৃদ্ধ করতে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যে আজকের দিনে আমি মনে করি স্বাধীনতা দিবস আগামী কাল, আমাদের এই মহান স্বাধীনতা দিবসে আমরা সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে 2021 সালের মধ্যে আমরা একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করব। 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অবশ্যই এটা আমরা করতে পারবো এবং বাঙালি পারবে, বাঙালি পারে, যে কোনো অসাধ্য সাধন করতে বাঙালি পারে, এই বিশ্বাস আমার রয়েছে। আমি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেই 2009 থেকে 2014 সাল পর্যন্ত 84 জন বিশিষ্ট ব্যক্তি ও 4টি খ্যাতনামা প্রতিষ্ঠানকে আমরা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছি। এছাড়া বিগত বছরগুলোতে আমরা প্রায় 325 জন বিদেশি বন্ধু ও শুভানুধ্যায়ী ও 11টি প্রতিষ্ঠানকে আমরা সম্মাননা প্রদান করেছি। যে আমি
যারা স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত হয়েছেন সুধীবৃন্দ, আবারও তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি যে আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আগামী দিনে আমাদের দেশের যারা ভবিষ্যৎ নাগরিক এবং যারা দেশে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন তারাও বিশেষ অবদান রাখবেন, যেন আমরা এই পুরস্কার আরও বেশি করে দিতে পারি সেইভাবেই। এবং সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। আসুন আমরা সকলে মিলে দেশ ও জাতির কল্যাণে কাজ করি। বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতাকে অর্থবহ করে বাংলাদেশকে যেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করতে পারি, সেই কথা বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত অতিথিবৃন্দ, মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আপনাদের সম্মানে আপ্যায়নের। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2015 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 1624 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়ের।